প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ আহ্বান বিএনপির। সংস্কারকে প্রাধান্য দিয়ে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আগুন লাগার আগে জাহাজের পাশ দিয়ে স্পিড বোটের সন্দেহজনক গতিবিধি দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ, নিরাপত্তা জোরদার। বৃষ্টি ঢলে ময়মনসিংহ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি। রাজধানীর সড়কে জলাবদ্ধতা, বৃষ্টি থাকবে মধ্য অক্টোবর পর্যন্ত। এবং দুর্গাপূজায় মাঠে থাকবে সেনাবাহিনী। নির্ভয় উৎসব পালনের আহ্বান সেনাপ্রধানের। ঘুরে দেখলেন ঢাকেশ্বরী মন্দির। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইম আবির। শম্পা, প্রধান উপদেষ্টার সাথে আবারও রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলোর সংলাপ শুরু হয়ে গেছে এবং আজ প্রথম দিনে সবথেকে যে এই মুহূর্তে বড় দল বিএনপি এবং জামাত, তারা দুজনেই সংলাপে অংশ নিয়েছে। যদিও বিএনপি বলছে যে তারা খুব দ্রুতই নির্বাচনের ব্যাপারে তারা কথা বলেছে এবং সংস্কার সব কিছু করতে চায়, এবং তবে জামাত বলেছে সরকারকে যৌক্তিক পর্যায়ে সময় দেবার বিষয়, মানে তারা সংস্কারের পরেই যৌক্তিক সময় দিতে চায়। এবং আবির, যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধান যে দল আছে এই সব দলের শীর্ষ নেতারা এমন কথা বলেছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী বেলায়েত হোসেন। আমরা দেখে আসবো সেটি। রাষ্ট্র সংস্কার ও ৬টি সংস্কার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ধাপের সংলাপ এটি। শনিবার দুপুরে প্রথম দল হিসেবে সংলাপে অংশ নেয় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির ৬ সদস্যের প্রতিনিধি দল দুপুর ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের অভ্যন্তরে রয়ে গেছে। এমনকি অন্তর্বর্তী সরকারেও ২-১ আছেন যারা বিপ্লব বিরোধী মনোভাব লালন করেন। তাদের সবাইকে অপসারণের দাবি জানিয়েছে দলটি। বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। বিএনপির পরপরই জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারকে দুটি রূপরেখা দিয়েছে জামাত, একটি সংস্কার, অন্যটি নির্বাচন। তবে নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দিয়েছে জামায়াত ইসলামী। জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে।
জামাতের আমির আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে নির্বাচন অনুষ্ঠানে বেশি দেরি করা হবে না বলেই আশা প্রকাশ করেন তিনি। শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না। এটাকে যৌক্তিক সময়ে, যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ। এছাড়া গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ও হেফাজত ইসলাম সহ আরও কয়েকটি দল অংশ নেয় প্রথম দিনের সংলাপে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে আরো জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বিএনপি জামাত ছাড়া অন্য দলগুলোর সংলাপে কি দাবি তুলে ধরেছে, বিস্তারিত জানাবেন। শম্পা, আজকে মোট 7টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রায় 4টি দলের মতো সংলাপ অনুষ্ঠিত হয়ে গেছে। আরও 3টি দল ভেতরে অবস্থান করছে, যমুনা বাসভবনের ভেতরে অবস্থান করছে। এর মধ্যে কিছুক্ষণ আগে এখানে বাম গণতান্ত্রিক জোট তারা সংলাপ করে বেরিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে তাদের কি প্রস্তাবনা তারা পেশ করেছেন সেই কথাগুলো বলছেন। আর ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এবং হেফাজতে ইসলাম, এই 3টি দলের নেতারা ভেতরে অবস্থান করছেন। আর আজকে দুপুর 2:30টায় প্রথমেই কিন্তু সংলাপে অংশ নিয়েছিল বিএনপি এবং তারপরে জামাত ইসলামী, তারপরে গণসংহতির নেতৃত্বাধীন গণতন্ত্র মঞ্চ সহ আরও একটি দল সংলাপে অংশ নিয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আজকে বিএনপির পক্ষ থেকে তারা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। একই সঙ্গে তারা এই মন্তব্যটি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে সমস্ত আওয়ামী লীগ নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তারা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে, এই বিষয়টি তিনি প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার কাছে। একই সঙ্গে তিনি বলছেন যে ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের অভ্যন্তরে রয়ে গেছে এবং অন্তর্বর্তী সরকারেও 2-1 জন আছে যারা বিপ্লবকে ধারণ করে না, বিপ্লবের মনোভাব লালন করে না। এদেরকে অপসারণের দাবি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক সময়ের মধ্যে যাতে নির্বাচন দেওয়া হয় এবং এই যৌক্তিক সময়টি অন্তর্বর্তী সরকারকে বিএনপি দিবে। এরপর জামাতের পক্ষ থেকে 2টি রূপরেখা দেওয়া হয়েছিল আজকের এই সংলাপে। একটি হচ্ছে সংস্কার আর একটি নির্বাচন। এই দুটির মধ্যে তারা সংস্কারকেই বেশি গুরুত্ব দিতে চায়। তবে তারা যেটি বলছে যে নির্বাচনের আয়োজনের জন্য তারা সরকারকে যৌক্তিক সময় তারাও দিতে চায়, তবে সেই সময়টা যাতে নাতি দীর্ঘ না হয় এটি তারা বলেছে। সব মিলিয়ে আজকের এই সংলাপে মোটা দাগে সবগুলো যে কয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছে তারা সংস্কার, নির্বাচন, নির্বাচনী রোড ম্যাপ এই আলোচনাগুলোই তারা করেছেন। আর কিছুক্ষণ পর অর্থাৎ রাত 8:30টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেস উইং থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে যে সংলাপে রাজনৈতিক দলগুলির সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকলে সেটি জানাবেন। আর আমরা আজকে এখানে দেখেছি যে মোটামুটি প্রাণবন্ত পরিবেশে কিন্তু এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আরও রাজনৈতিক দলগুলো কিন্তু পরবর্তী ধাপে আসবেন এবং এটা জানিয়ে রাখতে চাই যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি মোটা দাগে দ্বিতীয় ধাপে এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তী সরকারের যে 6টি সংস্কার কমিশন রয়েছে এইগুলো বিষয়ে আলোচনা করার জন্য এই দলগুলোকে ডাকা হয়েছে। তারা আলোচনা করে তারা তাদের দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা, রাষ্ট্র সংস্কার কমিশন সম্পর্কে তারা বিভিন্ন প্রস্তাবনা তারা তুলে ধরছেন। একই সঙ্গে সব দলেরই কাছে কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে তারা গুরুত্বের সঙ্গে আলোচনা করছেন এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে নির্বাচনকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েই অন্তর্বর্তী সরকার কাজ করছে, সংস্কার কাজ চালিয়ে নিচ্ছে। তো এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংলাপের বিষয়। আমার কাছে সবশেষ খবর। শম্পা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আবির, আমরা দেখছিলাম সহকর্মী বেলায়েত হোসাইন জানাচ্ছিলেন যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে বিএনপি নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এবং সেই সাথে জামায়াতে ইসলামী থেকে বলা হয়েছে যে সংস্কারের জন্য যে সময় দরকার সেটি তারা দিতে প্রস্তুত এবং সংস্কারের পরে তারা আসলে নির্বাচনে জিতছে। এবার ভিন্ন প্রসঙ্গ। গণঅভ্যুত্থানে যাদের নির্দেশে গণহত্যা চালানো হয়েছে দেশের মাটিতেই তাদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। অন্যদিকে জুলাই বিপ্লবের 2 মাস পর হলেও অন্তর্বর্তী সরকারের বিচারের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে গণঅভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের পরিবারগুলো। আর জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বাদলের জলধারা তাদের স্পর্শ করেনি। নগরীর তুমুল বৃষ্টি উপেক্ষা করে মানুষগুলো রাস্তায় দাঁড়ান প্রিয়জন হত্যার বিচার চাইতে।
2 মাস আগেও সন্তান, ভাই, স্বামী কিংবা স্বজনদের সাথে কত শত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, কিন্তু জুলাই বিপ্লব এই পরিবারগুলোকে এনে দিয়েছে বিষাদ আর হাহাকার। অভ্যুত্থানের 2 মাস পার হলেও কোনো বিচার না পাওয়ায় বিষাদকে দ্রোহে রূপান্তর করে প্রাণে শক্তি আর ভাবনায় শহীদ পরিবারের গৌরব নিয়ে স্বজন হত্যার বিচার চাইছেন তারা। তাই তো জাতীয় নাগরিক কমিটির ডাকা সমাবেশে শনিবার শাহবাগে আসেন স্বজনরা। আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। ডাক্তার ইউনূস স্যারের কাছে বলবো যে এই বিচারটা যেন সে সুষ্ঠুভাবে বাংলার মাটিতে যেন আসলে করে, বিচার যেন সুষ্ঠু হয়। আর বিচার কিভাবে করবে? মামলা করছি আমি 28 জনের নামে, আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবি জানান বক্তারা। অভ্যুত্থানের 2 মাস পার হলেও অভিযুক্তদের দৃশ্যমান বিচার না করায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা দেখছেন বক্তারা। শোষণ করেছে, হত্যাকাণ্ড করেছে, আজকে মুজিব পরিবারের, শেখ পরিবারের কাউকে আজকে এই সরকার গ্রেফতার করতে পারেনি। বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, আপনাকে তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার সাথে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশে এই অপশক্তিকে ফেরত আনতে চায়, ফ্যাসিবাদের দোষকদেরকে ফেরত আনতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কখনো এই ফ্যাসিস্টের পতিত দোষকদের কোনো জায়গা হবে না। এই সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনা হয়েছে, এই ছাত্র জনতার বিপ্লব এবং এই গণহত্যার মাধ্যমে যে সরকারকে গঠন করা হয়েছে তার প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচার নিশ্চিত করা। শুধুই কি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা? শহীদদের রক্তের সাথে বেইমানি করার কথা বলছেন নাগরিক কমিটির সদস্য সচিব। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, আগের সরকারগুলো ভারতের সাথে যে নতুন নীতিতে ছিল, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার কোনোভাবেই ভারতের সাথে নতুন নীতিতে থাকতে পারে না। এই সরকারকে অবশ্যই ভারত দিল্লির যে নীতি আছে সেই নীতির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস রাখতে হবে। যারা গণহত্যা করছে, খুনের যারা গুলি করেছে, যারা হুকুম দিয়েছে, তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। যতই দিন গড়াচ্ছে ততই শঙ্কা বাড়ছে জুলাই আগস্টে ঘটা গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিয়ে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলতে বাংলার সৌরভে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দুর্ঘটনার সময় একটি স্পিডবোটের সন্দেহজনক গতিবিধি ও জাহাজের সামনের অংশে একযোগে 4টি পয়েন্টে আগুন লাগার মধ্যে যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। টনকে টন অপরিশোধিত তেল অক্ষত থাকলেও মারা গেছেন একজন ক্রু। জাহাজটি বর্তমানে নিরাপদে আছে। সমুদ্রে দূষণ বা তেল ছড়িয়ে পড়ার শঙ্কাও নেই। আরও জানাচ্ছেন হাজরা শিউলি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 11,155 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে নোঙর করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সৌরভ। রাত আনুমানিক 12:30। জাহাজে থাকা 42 নাবিক, ক্রু, ওয়াচম্যান ও ইস্টার্ন রিফাইনারি 2 কর্মী সহ অনেকেই কাজ সেরে তখন ঘুমিয়ে। বিস্ফোরণের শব্দ ও জরুরি ফায়ার অ্যালার্ম শুনে আতঙ্কিত নাবিকরা উঠে ছুটোছুটি করতে থাকেন। কেউ বা যোগ দেন আগুন নেভাতে। ওই সময় জাহাজে থাকা নিরাপদ না হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপ দেন সমুদ্রে। সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, তো সিতে কেউ জাম্প করছিল কিছু সংখ্যক, আর কিছু সংখ্যক হচ্ছে আমাদের ফিশিং ভেসেল এবং হচ্ছে যে আপনার কোস্টগার্ডের যে জাহাজটা আসছিল মেটাল শার্ক, এখানে ফার্স্টে ইঞ্জিন রুম চেক করছি, দেখলাম যে ঠিক ছিল। পরে উপরে আসলাম, উপরে এসে দেখলাম যে কি হয়েছে, বা যেহেতু কম্পন হয়েছে, পরে বাইরে এসে দেখলাম যে ডেকের উপরে আগুন জ্বলতেছে। খবর পেয়ে ছুটে আসে কোস্টগার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দরের অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী 7টি জাহাজ ও মেটাল শার্ক। 4টি দলে ভাগ হয়ে তারা উদ্ধার কাজ চালান। ফিশিং বোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ 48 জনকে জীবিত উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সাদেক নামে একজন স্টুয়ার্ড মারা যান।
শিপিং কর্পোরেশনের অপর জাহাজ বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডে ৩ জন নিহতের ৪ দিনের মাথায় আরেকটি তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনাকে নাশকতামূলক বলেই মনে করা হচ্ছে। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলতে সৌরভে আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি। বিশেষ করে জাহাজের সম্মুখ ভাগে একযোগে 4টি পয়েন্টে আগুন লাগাটা নাশকতার ধারণাকে জোরালো করেছে। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও অগ্নি দুর্ঘটনা এবং ওই সময় একটি স্পিড বোট পাশ দিয়ে চলে যাওয়া সবকিছু মিলিয়েই এই ঘটনাকে নাশকতা বলে মনে করছে বিএসসি। 4টা পয়েন্টে কোনোভাবে হওয়ার কথা না। অগ্নি দুর্ঘটনা হলে একটা পয়েন্ট থেকে আসবে, অ্যাট এ টাইম 4টা পয়েন্ট থেকে হওয়ার কোনো সুযোগ নাই। এবং ওই সময় পাশ দিয়ে একটা স্পিড বোটে যায়, বাট আমরা ভিডিও ফুটেজ প্লাস পোর্টের যে ক্যামেরা আছে, ভিটিএস আছে, ওগুলোতে আমরা অ্যানালাইসিস করব। তবে জ্বালানি তেলে আগুন না ধরায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ। এই দুর্ঘটনায় বিপিসির জ্বালানি তেল লাইটারিং এ প্রভাব পড়বে না। দুর্ঘটনা তদন্তে বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পেছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য। এইবার আমরা অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশন আছে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। নাশকতাকারীদের চিহ্নিত করতে বন্দরে ভিটিএমএস ও 150 সিসি ক্যামেরার ফুটেজ নিরীক্ষণ করা হবে। বন্দর চ্যানেলের নিরাপত্তা নিশ্চিতে বন্দরের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সহ সব সংস্থার সমন্বিত টিম কাজ করছে বলে জানান বন্দরের এই সদস্য। চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা ইউনিট, বাংলাদেশ নেভি, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি এবং আর্মির একটা প্লাটুন সার্বক্ষণিকভাবে স্ট্যান্ড বাই আছে। একই সাথে ডিজিএফআই এবং এনএসআই এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কভার যেটা ইন্টেলিজেন্স ইউনিট যেটা, এটার প্রতিটি পয়েন্টে পয়েন্টে কাজ করছে। জাহাজের সম্মুখ ভাগে উপরের অংশে আগুন লাগলেও বড় ধরনের ক্ষতি হয়নি। 11,000 জ্বালানি তেল অক্ষত আছে। জাহাজটি বর্তমানে বহির্নোঙরে পাহারায় আছে। নাশকতা রোধে জ্বালানি তেলবাহী মাদার ভেসেল ওমেগা লিগাসিতেও নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনী। তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির ফাইন্ডিংসের উপর আমাদের অপেক্ষা করতে হবে। বিপিসির 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহির্নোঙরে মাদার ভেসেল থেকে খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করত বাংলা সৌরভ ও জ্যোতি। গত সোমবার বাংলার জ্যোতি জাহাজে দুর্ঘটনার পর বাংলার জ্যোতি ও সৌরভ 37 বছরের দুটি জাহাজই পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তেল খালাসের এটি ছিল সৌরভের শেষ ট্রিপ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সম্ভব দেশের যে বন্যা পরিস্থিতি তার মধ্যে যদি বলি যে মধ্যাঞ্চলের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আরও অবনতি হয়েছে এবং শেরপুরে পানিবন্দী হয়ে পড়েছেন 14টি ইউনিয়নের প্রায় 50,000-এর বেশি মানুষ। এবং যদি বলি যে বোরাঘাট এবং নেতাই নদীর যে বাঁধ সেটি আসলে ভেঙে প্লাবিত হয়েছে এবং আরও দুটি জায়গার কথা বলি, হালুয়াঘাট এবং ধোবাউড়ার যে নিম্নাঞ্চল সেটি কিন্তু পুরোপুরি প্লাবিত হয়ে গেছে। এবং আবির, এই পানির কারণে ডুবে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বসতবাড়ি। তাছাড়া বন্যা দুর্গত যেসব এলাকা রয়েছে সেখানে দেখা দিয়েছে নিরাপদ পানি এবং সেই সাথে বিশুদ্ধ শুকনো যেসব খাবার রয়েছে সেগুলোর অভাব। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো সেটি। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ময়মনসিংহের বোরাঘাট ও নিতাই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে, নষ্ট হচ্ছে আসবাবপত্র। সব মিলিয়ে ভোগান্তিতে ময়মনসিংহের হালুয়াঘাটের নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্লাবিত হয়েছে ধোবাউড়ার নিম্নাঞ্চলও। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার 32,000 মানুষ। 4টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 500-এরও বেশি মানুষ। পৌর এলাকার এখনো অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সারা এলাকা জুড়ে বন্যা, কোথাও তো কোনো আশ্রয় কেন্দ্র নাই, থাকার মতো উঠার মতো জায়গা নাই। আমরা তো কিছুই বাঁচাইতে পারি নাই। অসুখে মরতাছি, খাওয়ানে মরতাছি, থাহানে মরতাছি, বাড়িঘর ডুবে আছে, সবকিছু ভিজা গেছে। একদিনের বৃষ্টিতেই বন্যা হয়েছে। এরকম বন্যা আমার মনে হয় গত 40 বছর আমরা দেখি নাই। পানিতে তলিয়ে গেছে উপজেলা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্ভোগ বেড়েছে রোগী ও স্বজনদের। অসুবিধা, রোগীদের অনেক অসুবিধা। তারপর ডাক্তার নাই, চিকিৎসার করতেছে, চিকিৎসার লোক নাই। রাশিয়ার যে অবস্থা, পানি যাওয়া খুব রিস্ক আর কি। তারপর তো যাইতে হবে, কি আর করা।
ডাক্তার তেমন একটা নাই, জরুরি ব্যক্তি গেলে চিকিৎসাটা করে নিয়ে এসে পড়ছি। এদিকে শেরপুরে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 14 ইউনিয়নের 50,000 মানুষ। পানিতে তলিয়ে গেছে 17,000 হেক্টর জমির ফসলি ক্ষেত। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গতকাল থেকে আজ পর্যন্ত কারোর চুলায় আগুন জ্বলেনি, শুকনো খাবারের খুব অভাব। মহারশী নদীর বাঁধ ভেঙে এই অঞ্চলের প্রায় 5 শতাধিক কৃষকের বাড়িঘর থেকে শুরু করে জমি জমা এই সম্পূর্ণ একেবারে নষ্ট হয়ে গেছে। এই ক্ষতি পোষানোর জন্য সরকার যেন দ্রুত গতিতে আমাদের কাছে এই কাজগুলো করিয়ে দেয়। বন্যার্তদের উদ্ধারে বিজিবি সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন বিজেপির ময়মনসিংহ বিভাগীয় সেক্টর কমান্ডার। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে সবচেয়ে বেশি বন্যাটা হয়েছে। ওইখানে কিন্তু আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। মহিলা, শিশু, গবাদি পশু, বৃদ্ধ মানুষ তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি, তাদেরকে খাবার দাবার দিচ্ছি। এছাড়া বন্যা দুর্গত এলাকার জন্য 5,000 প্যাকেট খাবার প্রস্তুত আছে বলছে স্থানীয় প্রশাসন। আমরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং পানিবন্দী পরিবার থাকলে আমরা তাদের শুকনো খাবারের জন্য ব্যবস্থা করছি। গেল বুধবার রাতে শেরপুরে বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার কাজ করেন সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। তামজিদ মির্জা, এখন। আবির, রাজধানীতে বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বর্ষণ হচ্ছে। এ কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন সড়কে। আর এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। রাস্তায় যেসব খানাখন্দ আছে রাজধানীর, সেই খানাখন্দগুলো মানুষের ভোগান্তি আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে দেশের 5টি বিভাগে তারা বলছে যে মধ্য অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, বিস্তারিত জানাচ্ছেন মেহরিন আলী। শরতের এই বৃষ্টি যেন থামছেই না। অসময়ের এই বৃষ্টির কাছে জিম্মি পুরো রাজধানী। মতিঝিল, আরামবাগ, ফকিরাপুলের রাস্তায় কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান। সাপ্তাহিক ছুটির দিন হলেও কাজের তাগিদে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন অনেকেই। একদিকে বৃষ্টির কারণে গণপরিবহন কম, অন্যদিকে জলাবদ্ধতার কারণে হেঁটে যাওয়ার উপায় না থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। রিক্সা বা হইলো বাস পেতেও সমস্যা হয়, প্লাস হইলো এই যে জলাবদ্ধতা, যে কারণে আমরা চলাচলে অসুবিধা। এই জলাবদ্ধতাটা এটা তো অনেক দিনের সমস্যা। আমরা তো সরকারকে আগেও জানাইছি যে জলাবদ্ধতা নিরসনের জন্য মানুষ খুবই কষ্ট হয়। দুর্ভোগ তো চরম দুর্ভোগে আমরা ভুগছি। যে বর্তমানে যে বৃষ্টির যে অবস্থা, এই বৃষ্টির অবস্থাতে মানুষ সাধারণ যে চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আর দেখি আমরা সঠিক সময়ে সঠিক মতো আমরা অফিসিয়াল কাজে আমরা মুভমেন্ট করতে পারতেছি না। এই জলাবদ্ধতার মধ্যে রাস্তায় খানাখন্দে বেহাল সড়ক যেন মরার উপর খাড়ার ঘা। ফকিরাপুল মোড়ে পানির নিচে ভাঙা গর্তে পড়ে কোথাও রিক্সা, আবার কোথাও পিকআপ ভ্যান পড়ে থাকতে দেখা যায়। ফলে এই বৃষ্টিতে শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে বহুগুণ। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের দ্রুত পদক্ষেপের দাবি জনসাধারণের। থাকে ওই যে গাড়ি রিক্সা উল্টে যায়, জাম লেগে যায়, যাত্রী খুবই কম, বৃষ্টিতে কষ্ট অনেক কষ্ট সব জায়গায় পানি। আমরা মনে করেন পেশেন্টার নিলেও খুব ভয় পাই যে কই গাতায় ফেলামু, পেশেন্টারটা ভিজবো, আহত হবো, ক্ষতি হবো। ভাঙ্গা চুরে রাস্তা, ঠিক আছে, গর্ত কখন কোন করে গর্ত পড়ে যায়, তার কোনো নিশ্চয়তা নাই। এটা তো কয়েকবার কাটলো, কয়েকবার ড্রেন করলো, কিন্তু কোনো পরিবর্তন তো হচ্ছে না। এই সাইড ওই সাইড দোনো সাইডে আপনার কাজটা বিশাল ড্রেন করছে, কোনো কাজ হইতেছে না। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে দেশের 5 বিভাগে মধ্য অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, কিন্তু সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে। সেটা হয়তো 12 তারিখের পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে আমাদের মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায়ের আগ মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে। অক্টোবরের 12 তারিখের পর বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি গরমও অনেকটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।
বছর বছর বরাদ্দ বাড়লেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত সব অঞ্চল সমানভাবে বরাদ্দ পাচ্ছে না। জলবায়ু গবেষণা সংস্থা সিপিআরডির গবেষণা বলছে চট্টগ্রাম ও বরিশাল উপকূলের মাত্র 1/3 বরাদ্দ পায় বরেন্দ্র অঞ্চল। এতে পরিবেশগত নানা সমস্যার পাশাপাশি এই অঞ্চলে কমছে কৃষি উৎপাদন। তানজিম শফি জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর বাংলাদেশ জিডিপির 2% করে হারাচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে, যা 2050 সাল নাগাদ জিডিপির 9% প্রবৃদ্ধি কমাতে পারে। এমন অবস্থায় দেশি বিদেশি উৎস থেকে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় যে অর্থ বরাদ্দ দেয়া হয় তাতে রয়েছে বন্টন বৈষম্য। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে বরেন্দ্র অঞ্চলের 3 গুণ বরাদ্দ পায় উপকূলীয় অঞ্চল, যেখানে খরা সুপেয় পানির সংকট ঘনীভূত হচ্ছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে। উত্তরের জনপদে ধারাবাহিকভাবে কমছে কৃষি উৎপাদন। শনিবার রাজধানীর গুলশানে জলবায়ু অর্থায়নে বন্টন ন্যায্যতা শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে এমন তথ্য জানায় জলবায়ু গবেষণা সংস্থা সিপিআরডি। The 6 thematic areas: integrated disaster management, skill development and institutional strengthening, research and knowledge management, food security, social protection and health, mitigation and low carbon development, and infrastructure. Out of all these 6 thematic areas, infrastructure is being the most funded, and the least funded is integrated disaster management. গবেষণায় উঠে আসে 2 দশকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 1300 কোটি বরাদ্দ হয় চট্টগ্রাম, বরিশালের 282টি প্রকল্পে। একই উৎস থেকে রংপুর, রাজশাহী বিভাগের 163টি প্রকল্পে বরাদ্দ হয় 512 কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র 17%। এছাড়া 2023-24 অর্থবছরে জাতীয় বাজেটের জলবায়ু খাতে বরাদ্দ 37,000 কোটি টাকার মাত্র 769 কোটি বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় পেলেও বাজেটে এ খাতে বরাদ্দের 9,000 কোটি টাকা পায় কৃষি মন্ত্রণালয় ও 7,000 কোটি টাকার বেশি বরাদ্দ পায় স্থানীয় সরকার বিভাগ। খাদ্য নিরাপত্তা, অবকাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনায় বরাদ্দ বছর বছর বাড়লেও দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে জলবায়ু গবেষণায় বরাদ্দ সমানুপাতে না বাড়ার চিত্র তুলে ধরে সিপিআরডি। Most of the projects went to the areas which are not the climate change. I mean, we have perceived understanding of climate change vulnerabilities. Again, when we talk about climate change vulnerability, the things that comes first, this is disaster. For instance, cyclone, for instance, riverbank erosion, salinity intrusion in the coastal areas. So our delivery for addressing those crises is just risk prevention. We fail to understand the secondary impacts of climate change. সেমিনারে বক্তারা জলবায়ু ট্রাস্ট ফান্ড সংস্কার, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন। পাশাপাশি জলবায়ু ক্ষতি মোকাবেলায় প্রয়োজন ও সম্ভাব্যতা যাচাই করে অন্তর্ভুক্তিমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান তারা। তানজিম শাফিন, এখন, ঢাকা। নির্ভয়ে পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা যাবে বলে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সুন্দর পরিবেশ নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। তবে সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের সঙ্গে সবাইকে কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। পাশাপাশি গুজব প্রতিরোধেও কাজ করতে চান তারা। আর জানাচ্ছেন নাজমুস সাকিব। বছর ঘুরে আবারও এলো দেবী দুর্গার আগমনী। সনাতন ধর্মাবলম্বীদের জন্য বড় উৎসব দুর্গাপূজা। তাই তো প্রতি বছরই ভক্তরা অপেক্ষা করেন এই উৎসবের জন্য। দুর্গাপূজাকে ঘিরে এবারও তাই চলছে জোর প্রস্তুতি। ঢাকেশ্বরী মন্দিরে দিনরাত এক করে চলছে মঞ্চ বানানো সহ সকল কার্যক্রম। কিন্তু অন্য বছরের তুলনায় এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় উদযাপন ঘিরে নিরাপত্তা বাড়ানোর আহ্বান ভক্তদের। যাতে সুন্দরভাবে আমাদের পূজাটা হয় বা আনন্দ সহিত যেভাবে প্রতি বছর হয় যাতে এভাবে হয়, আমরা এই কামনাই করি। প্রশাসন আমাদের যথেষ্ট সাপোর্ট দিতেছে, আর এই কারণে আমরা এখন আগে যেরকম করতাম এখনো মোটামুটি ওই রকমভাবেই করার চেষ্টা করতেছি। ভক্তরা বলছেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তবে এসবের বাইরেও কিছু গুজবও আছে। তাই সব যেন শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য সরকারের পাশাপাশি দেশের মানুষকেও ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আমরাই পারি কিন্তু এই নিরাপত্তা নিতে, রানিং করছে সেনাবাহিনী প্রত্যেক দিন আসতে আছে, কিন্তু মন্দির টল দিচ্ছে। আমি যেখানে অঙ্গরাজ করি এই ভগবতী দুর্গা মন্দিরে, সে মন্দিরে প্রত্যেক দিনই আসতেছে সেনাবাহিনীরা। প্রতি বছরের মতন এবছর তো বিভিন্ন প্রাকৃতিক কারণে বিভিন্ন সমস্যার জন্য আমরা ওইভাবে প্রস্তুতি
নিতে পারি না। সার্বিক নিরাপত্তার জন্য, দেশের মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য সর্ব জায়গায় একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাক, সেটি আমরা আশাবাদী। এ পরিস্থিতিতে শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় তিনি উপস্থিত মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে পরিদর্শন শেষে মতবিনিময় করেন। পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান কিংবা বৌদ্ধ যার যার ধর্ম শেষে নির্ভয়ে পালন করবে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে যেন হতে পারে তার জন্য কাজ করছে সেনাবাহিনী। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। শুধু দুর্গাপূজার সময়ই নয়, দেশে সুন্দর পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য বলে জানান ওয়াকারুজ্জামান। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। নাজমুস সাকিব, এখন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব সহ রাজনীতিবিদরা। রকিবুল রাহা জানাচ্ছেন বিস্তারিত। নামকরা রাজনীতিবিদ অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সন্তান AQM বদরুদ্দোজা চৌধুরী বেছে নিলেন চিকিৎসা পেশা। উচ্চতর ডিগ্রি নিলেন যুক্তরাজ্য থেকে। দেশে ফিরে পরিচিতি পেলেন খ্যাতিমান চিকিৎসক হিসেবে। প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান খ্যাতিমান এই চিকিৎসককে রাজনীতিতে যুক্ত করেন 1978 সালে। নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব। নিজ জেলা মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ছিলেন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী ও সংসদে উপনেতা। পরবর্তীতে 2001 সালের 14 নভেম্বর তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বিএনপির সাথে রাজনৈতিক মতপার্থক্যের কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। 2004 সালের 8 মে তার নেতৃত্বে আত্মপ্রকাশ করে বিকল্পধারা বাংলাদেশ। কোন দলের রাষ্ট্রপতি না, কোন একটা গোষ্ঠীর রাষ্ট্রপতি না, জনগণের রাষ্ট্রপতি। এই দৃষ্টান্ত উনি সৃষ্টি করেছেন। জনগণকে যেভাবে ভালোবাসতেন, জনগণের কথা চিন্তা করতেন, উনি একটা সত্যিকার অর্থে জনদরদী মানুষ ছিলেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গেল 2 অক্টোবর সকালে বি চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত 3:15 নিজের প্রতিষ্ঠান উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। উত্তরায় প্রথম জানাজা এবং বারিধারায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে বর্ষিয়ান এই রাজনীতিবিদের। হার্ট ফেলিয়ার একটা অ্যাগ্রিগেট করেছিল, সেখান থেকে বাইল্যাটারাল পালমোনারি এডিমা ছিল, লাংসের 2 দিকে পানি ছিল এবং ওনার চিকিৎসা দেওয়ার ব্যাপারেও ডাক্তারদেরকে অনেক সতর্ক থাকতে হয়েছে, কেননা ওনার কিছু রেস্ট্রিকশন ছিল। শেষ 1 ঘন্টা তো আসলে সবার কোলের উপরই ছিলেন, সেখান থেকে উনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। 3:12 রাত 3:12। বারিধারায় তার দ্বিতীয় জানাজার নামাজে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। বি চৌধুরীর প্রয়াণে দেশ একজন অভিভাবক হারালেন, জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। অন্যের জন্য জন্মানো মানুষের মধ্যে বর্তমানে আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থেই একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। অন্তর্বর্তী সরকারের এই সময়ে প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য করেন তার প্রতিষ্ঠিত দল বিকল্পধারা বাংলাদেশের নেতাকর্মীরা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর ও সাবেক সচিব মেজবাউদ্দিন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাসুদা সিদ্দিকী রোজি ও লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা সবাই বিভিন্ন হত্যা মামলার আসামি। বিকেলে শুনানি শেষে আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে রিমান্ড শেষে জেল হাজতে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় জুলাই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা নেই দাবি করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া কারাগারে সুযোগ সুবিধা পাওয়ার আবেদন জানালে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ক্ষমা চাওয়া এবং অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না। দুপুরে রাজধানী রাওয়া কমপ্লেক্সে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ ২ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বেই তাদেরকে মাফ করে দিচ্ছে। আর ভাই, ক্ষমাই তো চায় নাই। আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ এই পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে? তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে? তো তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি সিক করে, বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না। এ ছিল সান্ধ্য বাজারের আয়োজন। যাবার আগে জানাতে চাই শিরোনামগুলো আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ আহ্বান বিএনপির। সংস্কারকে প্রাধান্য দিয়ে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি, আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আগুন লাগার আগে জাহাজের পাশ দিয়ে স্পিড বোটের সন্দেহজনক গতিবিধি দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বৃষ্টির ঢলে ময়মনসিংহ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি। রাজধানীর সড়কে জলাবদ্ধতা। বৃষ্টি থাকবে মধ্য অক্টোবর পর্যন্ত। এবং দুর্গাপূজায় মাঠে থাকছে সেনাবাহিনী। নির্ভয় উৎসব পালনের আহ্বান সেনাপ্রধানের। ঘুরে দেখলেন ঢাকেশ্বরী মন্দির। এরই সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।